ছাত্রলীগের কোনো কালেও আমার কোনো পোস্ট ছিল না, না হলে না বিশ্ববিদ্যালয়ে না সেন্ট্রালে, কোথাও কখনো কোনো পোস্ট ছিল না। আপনি ছাত্রলীগের রাজনীতির সাথে কতদিন জড়িত ছিলেন? আমি আমার জায়গা থেকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শেখ হাসিনার রেজিমে কেউ হলে থাকবে আর ছাত্রলীগের রাজনীতি করবে না, মানে প্রোগ্রাম গেস্ট রুম করবে, এটা কোনোদিন সম্ভব না। 2017 সালে আমি প্রথম বর্ষে ভর্তি হই, 2017 সালে এটা শুরু হয়, তৃতীয় বর্ষ পর্যন্ত এটা অনেকটা বাধ্যতামূলক থাকে, একদম বাধ্যতামূলক, আপনার করতেই হবে। তো তৃতীয় বর্ষে যখন না করেও তো থাকে অনেকে। না, এটা কোনোদিনও সম্ভব না। যে হলে থেকেছে প্রথম দ্বিতীয় বর্ষ হলে থাকবে, গেস্ট রুম প্রোগ্রাম করবে না, এটা কোনোদিন সম্ভব না। যে এটা বলে সে মিথ্যা বলে। তৃতীয় বর্ষে যখন 2019 সালে ডাকসু হলো, এরপর থেকে আমার ওই অ্যাক্টিভ যে রাজনীতি এটা থেকে সরে আসি, এবং 22 সালে আমি ঘোষণা দিয়ে সরে আসি। কারণ 22 সালে আমি খুব স্বাভাবিকভাবে ওই সময়ে যখন আমি ডাকসুতে ইলেক্টেড হই, আমার একটা বিবেকের তাড়না তৈরি হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আলাদা বিষয়, কিন্তু ওই স্টুডেন্টদের মধ্যে আমাকে আমার হল সংসদে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে, আমার একটা দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। সো বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, আপনি আমার টাইম লাইন এখনো গেলেও দেখতে পাবেন, আমি সচরাচর বিরোধী দলগুলো যেভাবে সমালোচনা করতো তার চেয়েও কঠোরভাবে সমালোচনা করতাম। ও একটা জিনিস স্পষ্ট করি, ছাত্রলীগের কোনো কালেও আমার কোনো পোস্ট ছিল না, না হলে না বিশ্ববিদ্যালয়ে না সেন্ট্রালে, কোথাও কখনো কোনো পোস্ট ছিল না। এবং 8-10টা যেরকম মানে যারা স্লোগান দিত বা কর্মী ছিল, স্লোগান দিত না, অ্যাকচুয়ালি কর্মী ছিল, অংশগ্রহণ করতো, তাদের মতো একজন ছিলাম। কিন্তু সমস্যা যেটা হয়েছে, যেহেতু ডাকসুতে আমার ওই জায়গায় আমি নির্বাচিত হই, ওটা ছাত্রলীগের প্যানেল ছিল, আমি স্পষ্ট করে বলি, 13 জনের মধ্যে ছাত্রলীগের প্যানেল থেকে 7 জন নির্বাচিত হয়েছিল, তাদের মধ্যে আমি একজন ছিলাম, বাকিরা নির্বাচিত হয়নি। যার যোগ্যতা ছিল, ওইটুকু ফেস ভ্যালু ছিল, ব্যক্তিত্ব ছিল, তারা নির্বাচিত হয়েছিল। এবং অমর 21 হলে, 18টা হলের কথা বলতে পারবো না, 21 হলে ফেয়ার ইলেকশন হয়েছিল, এটা যে কেউ স্বীকার করবে। তো ওইটার জায়গা থেকে আমাকে ছাত্রলীগের বড় নেতা বানানো হয়, কিন্তু আমার ছাত্রলীগের সরাসরি কোনো পোস্ট ছিল না। খুব স্বাভাবিকভাবেই তখন আমি আমার বিবেককে ওইখানে, মানে বিবেক বর্জিত হয়ে ওই জায়গায় দাসত্ব গ্রহণ করতাম, তাহলে আমি খুব স্বাভাবিকভাবে ওই দলেরই বড় নেতা হয়ে হয়তো যেতাম। কিন্তু আমি সেটি করতে পারিনি বলেই এই অভ্যুত্থানে প্রথম দিন, যেদিন এই অভ্যুত্থানের 5ই জুন প্রথম দিন যখন আমরা একসাথে বসি, 6 জুন সকালে যখন প্রথম একসাথে বসি, যে 6 জুন দুপুরবেলা 3টায় আমরা শহীদ মিনারে প্রথম প্রোগ্রাম করব, ওই দিন আমি আমার জায়গা থেকে লিড করতাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই দিনও কিন্তু ওই ডে 1 থেকে আমার অসংখ্য থ্রেট ছিল। কারণ ওই টাইমে জুলাই মাসের প্রথম হাফে কেউ কি চিন্তা করেছিল খুনি হাসিনার রেজিমের পতন হবে? এবং এটা যদি না হতো, খুব স্বাভাবিকভাবে ওই মানুষগুলো সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হতো, যেই মানুষগুলো আগে ওইটাতে ছিল, ওখান থেকে বের হয়ে বিরোধিতা করে এটাতে এসেছে। সো ওই বিবেকবোধের জায়গা আমি যদি ঠিক থাকে, আমি মনে করি এটাই আমার পথ দেখাবে আমাকে। কেউ কেউ অভিযোগ করে থাকেন যে আপনি এবং আপনার যারা সহযোদ্ধা ছিলেন, তারা যেহেতু অনেকদিন ছাত্রলীগ করেছেন এবং পরবর্তীতে এখন আপনাদের আচরণেও সেই ছাত্রলীগের একটি ছায়া দেখা যাচ্ছে, এমন অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? আমি এক্ষেত্রে কিছু উদাহরণ দিতে পারি। যেমন ধরেন, আপনারা এখন বলছেন যে একটি দলকে রাজনীতি করতেই দিবেন না, এবং যেটা আওয়ামী লীগ একটা সময় করতো, যে বিএনপি এবং জামাতকে তারা রাজনীতি করতেই দিবেন, এবং এই ক্ষেত্রে কিন্তু আদালতের কোনো রায় নেই। আপনি বলছেন যে মিডিয়াগুলোকে শায়েস্তা করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনি অনেকটা ভবিষ্যৎ বক্তার মতনই বলছেন যে 10 বছর পরে তারা আমাদের নাশকতাকারী হিসেবে না হলে চিহ্নিত করবে। আপনি বলছেন মানে যেমন ধরেন, হাসিনার বক্তব্যের উপর তো আমার আপনার কারো কোনো রকমের কোনো কন্ট্রোল নেই, সেই বক্তব্যের প্রতিক্রিয়া আপনারা ধানমন্ডি 32 নম্বর ভাঙতে চলে যাচ্ছেন, নিজেদের ন্যারেটিভে অটল থাকছেন নির্বাচন ইস্যুতে। এবং অনেকেই বলছেন যে বিরুদ্ধ মত হলে এখন আপনারা ফ্যাসিবাদের দোষের উপাধি দিচ্ছেন, যারা এক সময় বলতো যে বিএনপি জামাতের কথা আওয়ামী লীগ যেভাবে বলতো। এসব ক্ষেত্রেই অনেকে অভিযোগ করে থাকেন, আমার অভিযোগ না, মানুষের অভিযোগ। এ ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, ফাইন। প্রথম কথা হচ্ছে, মিডিয়াগুলোকে শায়েস্তা করতে হবে, কথাটা খুবই জেনারেলাইজড কথা, এভাবে বলা হয়নি। যেমন আমরা আমাদের জায়গা থেকে ওই সময়েও দেখেছি, অনেক মিডিয়া অনেক চেষ্টা করেছে সত্য ঘটনাগুলোকে তুলে ধরা, রাজপথে যা হয়েছিল, যেভাবে খুন হত্যাগুলো হয়েছে এই অভ্যুত্থানের সময়। অনেক মিডিয়া অতি উৎসাহী হয়ে এই মিডিয়াগুলো মানে একদম হাসিনাপন্থী হয়েছিল, সেভাবেই ন্যারেটিভগুলোকে সামনে নিয়ে এসেছে। অনেক মিডিয়া হাউসের সিইও, অনেক মিডিয়া হাউসের মালিক ওই অগাস্টের শুরুর দিকে যখন শেখ হাসিনার সাথে একসাথে বসে ওই যে একদম বড় একটা হলরুমে ছিল, হ্যাঁ, সেই জায়গায় এভাবে বলেছিল যে এই জিনিসগুলোকে আমাদের মতো নাকি সন্ত্রাসীরা আমরা এরকম করে হত্যাকাণ্ডগুলো চালাচ্ছি চারিদিকে, এভাবে বলা হয়েছিল।
ওই মিডিয়াগুলোকে আমরা মনে করি যেই মানুষগুলো, মিডিয়া তো একটা বড় সেই মানুষ তো প্রতিষ্ঠান। সব পরিবর্তন হয়ে গেছে। না, কখনোই না। আমি এটা, আপনি যদি এটা বলেন বড় বড় না, পরিবর্তন জীবনেও- আসলো, 71 আসলো, শুনেন, সময়তে না, আসলো। না, শুনেন, আমি আপনাকে আপনাদের বলি, বিরুদ্ধে আপনি- অভিযোগ আপনি আছে, যে- আপনারাই নাকি আবার যে বলছেন যে লোকজন এভাবে হ্যাঁ, আমরা কেন বলবো না? আমরা কেন বলবো না? যারা এই কাজগুলো করেছে এখনো যখন তাদের 70-80% 90% থেকে যায়, আমরা কেন বলবো না? আপনি যেটা বলছেন এটা কোনোদিনও সত্যি নয় যে ওই হাউসগুলোতে বড় বড় পরিবর্তন এসেছে, নেভার। আমরা আমাদের জায়গাতে একটা জিনিস স্পষ্ট করে বলি, কোনো একটা হাউসকে নিষিদ্ধ করা বা কোনো একটা হাউসকে শায়েস্তা করার ব্যাপারটা এরকম না। মানে বুফে খেতে গেলে 9,000, যদি এমনিও নিয়ে যান 5,000, আপনি নিশ্চয়ই এত টাকা দেননি, তারপরেও বেশ বড়ই নিশ্চয়ই একটা খরচ হয়েছে। তো আপনাদের এরকম খরচগুলি কারা দিচ্ছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মানে আমরা এ পর্যন্ত এটা হয়তো বা মানে কিছু মানুষ তো ছিল যারা 15-16 বছর ধরে একটা জিম্মি হয়েছিল একেবারে, এবং ওই মানুষগুলো অন্তত হাঁপ ছেড়ে নিঃশ্বাস নেওয়ার কারণে, মানে যারা এতদিন ধরে এই নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল বা পারছিল না, একটা কথা বলতে পারছিল না, এইটুকু স্বাধীনতার জন্য ওই কিছু মানুষ বাংলাদেশে আছে যারা মনে করে যে যারা এই কাজটা করেছে তাদের প্রতি তাদের কিছুটা হলে কৃতজ্ঞতা বোধ থাকে। এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে গিয়ে দেখা যায় ছাড় পেয়ে যায়, এই জিনিসটা হয়। নর্মালি যে কোনো একটা জায়গায় যে কেউ যতটুকু খরচে পায় আমরা হয়তো দেখা যায় অর্ধেকে পেয়ে যায় বা তারও কমে মাঝে মাঝে পেয়ে যায়, শুধু খরচটুকু আমাদের জায়গা থেকে নেয়। তারপরে যে খরচটা হয়ে থাকে আমরা আমাদের জায়গা থেকে বেশ অনেকগুলো ছোট ছোট সেক্টর থেকে এই খরচগুলো আসে আসলে। যেমন আমাদের যারা আমাদের কেন্দ্রীয় কমিটির এখানে রয়েছে, কেন্দ্রীয় কমিটির আমাদের অনেকেই বিভিন্ন চাকরিজীবী, কিন্তু তারা তাদের জায়গা থেকে ছোট বড় কন্ট্রিবিউট করে। আমরা আমাদের জায়গা থেকে এমনও হয়েছে, এটা কিন্তু সত্যি, সেদিন আমাদের একজন সদস্য বলেছিল এটা, যে আমাদের অনেকেই টক শোতে যায় বিভিন্ন জায়গায়, এবং এটার একটা অংশ কেউ মনে করলে পুরোটা, কেউ একটা অংশ আচ্ছা। দিয়ে সেখানে আমাদের ফান্ডে দিয়ে দেয়। এবং আমাদের আরেকটা জিনিস যেটা হয় যে আমাদের কিন্তু একটা ডায়াসপোরা সার্কেল রয়েছে দেশের বাইরে, যারা আমাদের তাদের একটা কমিটিও রয়েছে। তো তারা তাদের জায়গা থেকে যখন আমাদের প্রোগ্রাম হয়, তারা খুব ভালো ভালো জায়গায় চাকরি করে, আমরা তাদের কাছে রিচ করার ট্রাই করি যে আমাদের এরকম একটা প্রোগ্রাম, আমাদের কিছু খরচ আছে, আপনারা যদি সহযোগিতা করতে পারেন। কমিউনিটির বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলি, তারা কিন্তু এই যে বলা হচ্ছে না যে বিজনেস কমিউনিটি যারা, তাদের কাছে যখন কোনো কিছু একটা তারা সহযোগিতা করে, তারা বিনিময়ে কিছু একটা চায়, এক্সট্রা প্রিভিলেজ বা অনৈতিক সুবিধা, না, আমরা তাদের সাথে কথা বলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এটা মনে হয়েছে, সব ক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রে এটা মনে হয়েছে তারা আসলে একটা ব্যবসায়ের যে পরিবেশ, ওই পরিবেশটা চায়। আপনার তাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে না, আপনি এটুকু নিশ্চিত করুন যে তাকে তার কেউ গিয়ে তার ফ্যাক্টরিতে তালা দিয়ে দিবে না, আপনি এটুকু নিশ্চিত করুন যে তার যে মালবাহী ট্রাক সেটা আপনারা কি আটকে তাদের কেউ ব্যবসার চাঁদাবাজি পরিবেশটা করবে না। নিশ্চিত করছেন? 5 মার্চ আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, সেখানেও বাকবিতণ্ডা হলো এবং ভিডিও একটি ভাইরাল হলো, সেটি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, যেখানে সবাই মানে সেখানকার যে ক্যাপশন সেখানে বলছে যে এ সময় সাধারণ শিক্ষার্থীরা শেষের লাইনে সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে। মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে একসাথে সহযোদ্ধা ছিল, তাদের মধ্যে কি রেষারেষি স্পষ্ট হয়ে উঠছে? দেখুন, একটা জিনিস ক্লিয়ার করি। প্রথমে হচ্ছে ওই দিনের ঘটনাটাকেই আসলে খুব স্বাভাবিকভাবে কিছু প্রোপাগান্ডা সেল আছে। এই প্রোপাগান্ডা সেল যেমন আওয়ামী লীগের আছে, এই প্রোপাগান্ডা সেল অন্যান্য কিছু রাজনৈতিক দলেরও আছে। তারা তাদের জায়গা থেকে কি মনে করে যে একটা জিনিস, মানে যে অন্য কোনো রাজনৈতিক দলের, তাকে যদি আমি কোনোভাবে মানে সোশ্যাল মিডিয়ায় হোক আর বাস্তবেই হোক কোনোভাবে যদি বিব্রতকর এবং অস্বস্তিকর পরিবেশে ফেলতে পারি, তাহলে মনে হয় আমি জিতে গেলাম, এরকম একটা চিন্তা ভাবনা থাকে আর কি।